আজ থেকে বহু বছর আগের কথা। শান্তিপুর নামের এক ছোট্ট গ্রাম, যেখানে মানুষের জীবন ছিল সহজ সরল। কিন্তু সেই গ্রামেই বাস করত আকাশ নামের এক কিশোর, যার জীবন ছিল ঝড়ে বিধ্বস্ত নৌকার মতো। আকাশের বাবা ছিলেন একজন ভাগ চাষী। নিজের বলতে 1 বিঘা জমিও ছিল না। আকাশ যখন খুব ছোট, তখন কলেরায় তার বাবা মা দুজনেই মারা যান। মৃত্যুর আগে তার বাবা আকাশের হাত ধরে বলেছিলেন, বাবা, জীবনে যাই হোক না কেন, কখনো অসততার পথে পা দিস না। আকাশের সেই শেষ আশ্রয় ছিল একটি ভাঙা কুঁড়ে ঘর। কিন্তু এক বর্ষার রাতে প্রবল বন্যায় সেই ঘরটিও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আকাশ তখন বৃষ্টির মধ্যে রাস্তার পাশে একটি বড় বটগাছের নিচে কুঁকড়ে বসে কাঁদছিল। তার পেটে ছিল অসহ্য ক্ষুধা, আর মনে ছিল এক রাশ আতঙ্ক। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন গ্রামের দয়ালু জমিদার প্রতাপচন্দ্র। ওহে হরিশ, থামো তো। ওই দেখো, গাছের নিচে কে যেন বসে কাঁদছে। এই দুর্যোগে কে ওটা? হুজুর, ওটা তো রামুর ছেলে আকাশ। বেচারার ঘর কাল রাতে বন্যায় ভেসে গেছে। ওরে বাছা, তুই এখানে এভাবে ভিজছিস কেন? তোর তো জ্বর এসে যাবে। চল, আমার সাথে চল। আজ থেকে জমিদার বাড়ি তোর ঘর। জমিদার বাড়িতে আকাশের ঠাঁই হল। প্রতাপচন্দ্র তাকে কেবল আশ্রিত হিসেবে নয়, বরং নিজের সন্তানের মতো স্নেহে বড় করতে লাগলেন। বাড়ির চাকর বাকররা তাকে আকাশবাবু বলে ডাকত না ঠিকই, কিন্তু প্রতাপচন্দ্র তাকে পড়াশোনা শেখানো থেকে শুরু করে সংসারের সব কাজ শেখাতে লাগলেন। আকাশও প্রতাপচন্দ্রকে নিজের বাবার আসনে বসাল। কিন্তু সেই বাড়িতেই ছিল প্রতাপচন্দ্রের নিজের ছেলে বিক্রম। বিক্রম ছিল আকাশের ঠিক উল্টো। সে ছিল উদ্ধত, অলস এবং নেশায় আসক্ত। সে সবসময় ভাবত আকাশ তার বাবার সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে। এই আপদটাকে বাবা কোত্থেকে কুড়িয়ে আনলো কে জানে। সব সময় বাবার আশেপাশে ঘুরঘুর করে। একদিন না একদিন একে এই বাড়ি থেকে লাথি মেরে বের করতে হবে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল। আকাশ এখন সুঠাম দেহের যুবক। সে সারাদিন খাটে। জমিদারি দেখাশোনা থেকে শুরু করে প্রতাপচন্দ্রের ব্যক্তিগত সেবা সবই সে করে। প্রতাপচন্দ্র এখন বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন। বাবা, আপনার ওষুধের সময় হয়েছে। এই নিন জল। আর শুনুন, আজ উত্তরপাড়ার প্রজাদের সাথে খাজনা নিয়ে কথা হয়েছে। ওরা এবার ফলন ভালো না হয় কিছুটা সময় চেয়েছে। আমি ওদের 1 মাস সময় দিয়েছি। তুই ঠিক কাজই করেছিস রে আকাশ। তুই না থাকলে এই বুড়ো বয়সে আমি এসব সামলাতে পারতাম না। তুই শুধু আমার কর্মী নস, তুই আমার ডান হাত। কি বাবা, ডান হাত তো অনেক হলো, এবার কি ওকে মাথার ওপরে বসাবেন? নিজের ছেলে থাকতে আপনি এক ভিখারিকে দিয়ে খাজনার হিসাব করাচ্ছেন। বিক্রম, মুখ সামলা। ও ভিখারি নয়, ওই বাড়ির স্তম্ভ। তুই তো সারাদিন নেশা করে পড়ে থাকিস। তোকে হিসাব দিলে তো পরের দিন সব মদের দোকানে চলে যাবে। দেখে নেব বাবা, এই স্তম্ভ কতদিন টিকে থাকে। একদিন প্রতাপচন্দ্র আকাশকে কাছে ডেকে বসালেন। তার চোখ মুখে এক গভীর মমতা। আকাশ, শোন বাবা, আমার তো দিন ঘনিয়ে আসছে। আমার খুব ইচ্ছে তোর একটা ঘর সংসার দেখে যাওয়ার। তুই কি বিয়ে করবি? বাবা, আমি তো আপনার সেবা করেই জীবন কাটিয়ে দিতে চাই। আমার আবার বিয়ে কেন? না রে পাগল, একজন মানুষের সঙ্গিনী খুব প্রয়োজন। আমি পাশের গ্রামের মিতালিকে দেখেছি। মেয়েটি খুব শান্ত আর ধৈর্যশীল। তোর মতো কর্মঠ ছেলের পাশে মিতালিকেই মানাবে ভালো। তোদের বিয়ে হলে আমার এই বাড়িতে একটা লক্ষ্মী আসবে। তোর কি কাউকে পছন্দ আছে? না বাবা, আপনি যেখানে বলবেন সেখানেই আমার মত। আপনি তো আমার জন্মদাতার চেয়েও বেশি। ধুমধাম করে আকাশ আর মিতালির বিয়ে হয়ে গেল। প্রতাপচন্দ্র নিজে দাঁড়িয়ে থেকে সব আয়োজন করলেন। গ্রামের মানুষ দেখল এক বিরল দৃশ্য। এক জমিদার
তার আশ্রিত ছেলের বিয়ে দিচ্ছেন নিজের সন্তানের মতো। কিন্তু বিক্রমের মনের আগুন তাতে আরও দাউ দাউ করে জ্বলে উঠল। বিক্রমের জুয়ার নেশা তাকে ঋণের জালে জড়িয়ে ফেলেছিল। মহাজনরা তাকে টাকার জন্য চাপ দিচ্ছিল। তখন সে তার বাবার কাছে গিয়ে টাকা চাইল। বাবা, আমাকে আজ 20,000 টাকা দিতেই হবে। পাওনাদাররা আমার মান সম্মান রাখবে না। তোর কিসের সম্মান বিক্রম? যে ছেলে বাপের টাকা জুয়ায় ওড়ায় তার কোনো সম্মান নেই। তোকে আমি 1 পয়সাও দেব না। ঠিক আছে বাবা, টাকা আপনি না দিলেও আমি জানি কিভাবে নিতে হয়। সেই রাতেই বিক্রম এক ভয়ানক পরিকল্পনা করল। গভীর রাতে বিক্রম বাবার ঘরের আলমারি থেকে 20,000 টাকা সরাল এবং চুপি চুপি আকাশের ঘরের বিছানার নিচে তোষকের তলায় গুজে দিয়ে এলো। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু জমিদার বাড়িতে যেন এক প্রলয় শুরু হয়েছে। প্রতাপচন্দ্র তার ঘরের আলমারির সামনে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। তালা ভাঙা হয়নি, অথচ আলমারি অবারিত, ভেতরটা শূন্য। হে, কি হলো? আমার সব শেষ হয়ে গেল। আমার বিশ্বাসী লোক ছড়া কেউ তো জানে না এই চাবি কোথায় থাকে। আমি যে বালিশের নিচে চাবি রেখে নিশ্চিন্তে ঘুমোতাম, আজ সেই বালিশের নিচ থেকে এই চাবি চুরি হয়ে গেল। কি হয়েছে বাবা? এত চিৎকার কেন? আলমারির এই অবস্থা কেন? বিক্রম, খাজনার সব টাকা উধাও। কেউ আমার সব কেড়ে নিয়েছে রে। বাবা, আমি আপনাকে কতবার সাবধান করেছি। আপনি তো আকাশকে দেবতার মতো পূজা করেন, তাকে আপনার প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করেন। এবার দেখুন আপনার সেই দেবতার আসল কাজ। তুই কি বলতে চাস বিক্রম? পরিষ্কার করে বল। আমি কাল রাতে জল খেতে ওঠার সময় নিজের চোখে দেখেছি আকাশ আপনার ঘরের বারান্দা দিয়ে সন্দেহজনকভাবে উকি দিচ্ছে। আমি ভেবেছিলাম ও হয়তো আপনার শরীর খারাপ কিনা দেখতে এসেছে, কিন্তু এখন বুঝছি ওর নজর ছিল আপনার আলমারির দিকে। বাবা, কি হয়েছে? বাইরে সবাই এত হুলুস্থুল করছে কেন? পাহারাদাররা কেন ওভাবে আমাকে দেখছে? চোর, এখন আবার সাধু সাজার নাটক করছিস? বল, টাকা কোথায় রেখেছিস? কোন গর্তে লুকিয়েছিস আমার বাবার পরিশ্রমের টাকা? চোর? আমি? ছোট মালিক, আপনি কি সুস্থ আছেন? আমি চুরি করব কেন? এই বাড়ির অন্ন খেয়ে বড় হয়েছি। বাবা আমাকে নিজের ছেলের মতো স্নেহ করেন, আমি কেন ওনার সাথে বেইমানি করব? মুখ সামলে কথা বল আকাশ, ন্যাকামি অনেক হয়েছে। তোর চোখে মুখেই চোর লেখা আছে। বাবা, আপনি বিশ্বাস করছেন না তো? চলুন এক্ষুনি ওর ঘরে তল্লাশি নিই। যদি ওর ঘরে কিছু না পাওয়া যায় তবে আমি নাকে খত দিয়ে এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাব। কিন্তু যদি পাওয়া যায় তবে ওকে আজই এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। উত্তেজনার পারোত্তুঙ্গে সবাই মিলে আকাশের ছোট ঘরটিতে গিয়ে হাজির হল। বিক্রম যেন জানতেন কোথায় খুঁজতে হবে। তিনি সরাসরি বিছানার কাছে গিয়ে ঝড়ের বেগে তোষকটা তুলতেই থরে থরে সাজানো টাকার বান্ডিলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। মিতালি আর্তনাদ করে উঠল। আকাশ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। আকাশ, শেষ পর্যন্ত তুই এই কাজ করলি? যার জন্য আমি নিজের ছেলের সাথে রক্ত সম্পর্ক ভুলে ঝগড়া করেছি, তাকে আমার সম্পত্তি দেখাশোনার ভার দিয়েছি, সে আমাকে এভাবে ঠকালো। টাকাটা বড় নয় রে আকাশ, তুই আজ আমার দীর্ঘদিনের বিশ্বাসটা খুন করলি। বাবা, ভগবান সাক্ষী, আমি জানি না এই টাকা এখানে কিভাবে এলো। আমি কাল রাতে ঘর থেকেই বের হইনি। এটা কোনো ভয়ানক ষড়যন্ত্র বাবা। আমি নির্দোষ, আমাকে দয়া করে ঘৃণা করবেন না। বাবা, আপনি অন্তত একবার বিশ্বাস করুন। আর কত মিথ্যা বলবি? টাকা কি ডানা মেলে তোর তোষকের নিচে ঢুকেছে? বাবা, আর একটা মুহূর্ত দেরি নয়, একে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, নয়তো আমি পুলিশ ডাকব। চোরের জায়গা এই রাজপ্রাসাদে নয়, জেলের ভেতরে। মিতালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। প্রতাপচন্দ্র মুখ ফিরিয়ে নিলেন। তার নীরবতা আকাশের জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। সত্যের অপমৃত্যু ঘটিয়ে আকাশকে এক কাপড়ে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হল। প্রতাপচন্দ্র অত্যন্ত ব্যথিত হৃদয়ে আকাশকে ঘর ছেড়ে চলে যাবার আদেশ দিলেন। আকাশ আর মিতালি সেই রাতেই চোখের জলে বিদায় নিল। তারা গ্রামের এক প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত ঘরে আশ্রয় নিল।
কিন্তু আকাশ যেখানেই যায় সেখানেই তাকে চোর বলে ডাকা হয়। ওই দেখ, জমিদারের ঘরে চোরটা যাচ্ছে। কি সুন্দর সাধু সেজে থাকত। আরে ভাই, এদের রক্তেই তো চোর ছ্যাঁচড়। জমিদার মশাই কত দয়া করেছিলেন, আর সেই সাপ হয়েই দংশন করল। ঠিক বলেছ, বিশ্বাসী কুকুরও ভালো, কিন্তু এমন অকৃতজ্ঞ মানুষ ভালো নয়। চল চল, এদের ছায়া মারালেও পাপ। মিতালি, আমি আর সইতে পারছি না। কেন ভগবান আমার সাথে এমন করলেন? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আপনি ধৈর্য হারাবেন না, সত্যের জয় হবেই। যে মেঘ সূর্যকে ঢেকেছে সে মেঘ একদিন কেটে যাবে। কিন্তু কতদিন মিতালি? আজ যারা আমাকে দেখলেই পথ ছেড়ে দিত সম্মানে, তারা আজ থুতু ফেলছে। এই কলঙ্ক নিয়ে আমি বাঁচব কি করে? আমার চেয়ে মৃত্যুও অনেক ভালো ছিল। ছি, ও কথা বলবেন না। মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু ওপরওয়ালার বিচার কখনো ভুল হয় না। প্রতাপবাবু আপনাকে ভুল বুঝেছেন ঠিকই, কিন্তু তার মনেও তো শান্তি নেই। আমি তো কেবল তার সেবা করতে চেয়েছিলাম, বিনিময়ে পেলাম এই নির্বাসন আর অপমান। এখন আমাদের মাখা গোজার ঠাঁইটুকু অনিশ্চিত। কাল আমরা খাবো কি? কেন? আমার হাতে তো এখনো জোর আছে। আমি মানুষের বাড়িতে কাজ করব, মাঠে কাজ করব। আপনি ভেঙে পড়লে আমি কার উপর ভরসা করে দাঁড়াবো? মনে রাখবেন, কঠিন সময় বড় মানুষের পরীক্ষা নেয়। আপনি চোর নন, এটা আমি জানি, আর ভগবান জানেন। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কিছু হয় না। তোমার এই বিশ্বাসটুকুই বোধহয় আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে মিতালি। কিন্তু এই অন্ধকার কবে কাটবে? কাটবে। অন্ধকার যত ঘন হয়, ভোরের আলো তত কাছে আসে। আপনি আজ একটু ঘুমানোর চেষ্টা করুন, কাল নতুন করে লড়াই শুরু করতে হবে। একদিন বাগান বাড়িতে বসে বিক্রম গোকুলের সাথে কথা বলছিল। বিক্রম ভাবল, আকাশকে শেষ না করা পর্যন্ত সে শান্তি পাবে না। সে গোকুল সাহা নামের এক কুখ্যাত লোকের সাথে চক্রান্ত করল। গোকুল সাহা আকাশকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে আবার চুরির অপবাদে ভাসানোর পরিকল্পনা করল। বুঝলি গোকুল, দুনিয়াটা হলো দাবা খেলার মতো। যে চাল দিতে জানে সেই রাজা। আর আকাশের মতো একটা নগণ্য ছেলেকে সরাতে আমার এক মুহূর্তও সময় লাগেনি। মানতেই হবে ছোট মালিক, আপনার বুদ্ধি সাংঘাতিক। কিন্তু আকাশের বিছানার নিচে টাকাটা লুকানো তো বেশ ঝুঁকির কাজ ছিল। যদি কেউ দেখে ফেলত? আরে ওই বোকা আকাশ তো তখন এক মনে বাগানে জল দিচ্ছিল। ও বুঝতেই পারেনি ওর পিঠের পিছনে কি হচ্ছে। বাবা যখন চোর বলে ওকে সপাটে থাক্কর মারল আর বাড়ি থেকে বের করে দিল, উফ, দৃশ্যটা দেখার মতো ছিল। মনে হচ্ছিল এক টুকরো গরম লোহার ওপর জল পড়ল। কাজটা তো হলো ছোট মালিক, কিন্তু এবার কি হবে? আপনি তো বললেন ওকে এই গ্রাম থেকেই তাড়াতে হবে। ঠিক তাই, এখন শোন পরবর্তী প্ল্যান। আকাশ এখন বেকার হয়ে রাস্তায় ঘুরছে। তুই গিয়ে ওকে দয়া দেখাবি, বলবি তোর বাড়িতে মালপত্র বয়ে দেওয়ার জন্য একটা বিশ্বস্ত লোক দরকার। আকাশ তো বোকা, তোর টোপ গিলে নেবে। তারপর কাজ করতে করতে আবার চুরির অপবাদ। শুধু চুরির অপবাদ নয় রে গোকুল, এবার বড় কোনো কেস দিতে হবে। বলবি তোর স্ত্রীর গয়না আর আলমারির চাবিও নিয়েছে। তারপর সোজা পুলিশকে খবর দিবি। আমি থানায় ওসির সাথে কথা বলে রাখব, যেন ওকে জেলে নিয়ে গিয়ে এমন প্যাদানো প্যাদায় যাতেও এ তল্লাট ছেড়ে পালাবার পথ না পায়। পুলিশ যদি কড়াকড়ি করে তদন্ত করতে যায়, যদি কেউ সাক্ষী দিতে আসে আকাশের হয়ে, তুই কি কাল থেকে জন্মেছিস নাকি? টাকার ক্ষমতা থাকলে এই তল্লাটে কোনো সাক্ষী মাথা তুলবে না। আমি চাই আকাশ যেন ভিক্ষা করারও সুযোগ না পায়। ওকে আমি শেষ করে দেব। ছোট মালিক, বড়বাবু কিন্তু মানুষটাকে খুব স্নেহ করতেন। কোনোদিন জানতে পারলে খুব সর্বনাশ হয়ে যাবে। আরে বাবার কথা ছাড় তো, বুড়োটা এখন সেকেলে হয়ে গেছে। ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়েছে। আমি যা বোঝাবো ও তাই বুঝবে। ও এখন নিজের আদরের ছোট ছেলের ওপর অন্ধ বিশ্বাস রাখে। এই বিশ্বাসের সুযোগ নিয়েই তো আমি রাজত্ব করব। জাগকুল, দেরি করিস না, কাজটা শুরু করে দে। আজ রাতেই আকাশের গন্তব্য হবে জেলখানা। কিন্তু এবার বিক্রমের ভাগ্য খারাপ ছিল। বিক্রম জানত না যে নিয়তি তার মাথার ওপরেই নাচছে। প্রতাপচন্দ্র তার প্রিয় ঘোড়া খুঁজতে বাগানবাড়ির পেছনের দিকে এসেছিলেন।
নিজের কানে নিজের সন্তানের এমন ভয়াবহ চক্রান্ত শুনে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। গতকালের কালবৈশাখী ঝড় যেন আজ এক নতুন সকাল নিয়ে এসেছে, কিন্তু আকাশের মনে সেই অন্ধকার কাটেনি। প্রতাপচন্দ্রের তলবে আজ গ্রামের মোড়ল থেকে শুরু করে সবাই উপস্থিত। এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। আজ আমি এক কঠিন বিচার করতে বসেছি। গত মাসে আমার আলমারি থেকে যে টাকা চুরি হয়েছিল তা নিয়ে এই পরিবারে অনেক ঝড় বয়ে গেছে। আজ সেই ঝড়ের শেষ দিন। আমি আসল অপরাধীকে চিনেছি। খুব ভালো বাবা, আমি তো আগেই বলেছিলাম ঘরের শত্রু বিভীষণকে চিনে রাখা ভালো। অনেক হয়েছে দয়ামায়া, এখন পুলিশ ডাকুন। আকাশের মতো চোরের জেল হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। লোকটা আমাদের নুন খেয়ে আমাদেরই গুণ গেয়েছে। তুই ঠিকই বলেছিস বিক্রম, পুলিশ ডাকতে হবে, তবে পুলিশ তোর জন্য আসবে, আকাশের জন্য নয়। বাবা, কি বলছেন আপনি? শরীরটা ঠিক আছে তো আপনার? মাথা কাজ করছে না বোধহয়। আমার মাথা খুব ভালো কাজ করছে বিক্রম। কাল বিকেলে তুই যখন নিজের শয়তানির কথা গোকুলের সাথে আলোচনা করছিলি, তখন আমি বাগানবাড়ির পিছনে দাঁড়িয়েছিলাম। তুই নিজেই বলছিলি কিভাবে আকাশকে ফাঁসাতে ওর বালিশের নিচে টাকা রেখেছিলি। নিজের কানে তোর স্বীকারোক্তি শুনেছি আমি। আমার নিজের ছেলে বিক্রমই চুরি করেছিল। শুধু চুরি নয়, একজন নিরপরাধ মানুষকে চোর সাজিয়ে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে ও। বাবা, আপনি ভুল শুনেছেন, ওটা স্রেফ একটা মজা ছিল। আমি... চুপ কর, আর একটা মিথ্যে শব্দেও যেন তোর মুখ থেকে না বেরোয়। তুই আমার রক্ত হতে পারিস, কিন্তু তুই আমার আদর্শের যোগ্য নোস। আকাশ বাবা, বড়বাবু হতে গিয়ে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম। এই বুড়ো মানুষটাকে তুই ক্ষমা করতে পারবি? আমি তোর বিশ্বাসের অমর্যাদা করেছি, তোকে চোর বলে অপদস্থ করেছি। ও কথা বলবেন না বাবা। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, অনাথ আমাকে ছেলের স্নেহ দিয়েছেন, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই সম্পত্তি, টাকা পয়সা এসব তো তুচ্ছ। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমার জন্য এটাই স্বর্গের প্রাপ্তি। গ্রামবাসী সাক্ষী থাকুক, আজ থেকে এই অকৃতজ্ঞ বিক্রমকে আমি ত্যায্যপুত্র ঘোষণা করলাম। আমার রক্ত হলেও ওর কোনো অধিকার নেই এই সম্পত্তিতে। আজ থেকে আমার সমস্ত বিষয় সম্পত্তি, জমিদারি আর এই বাড়ির উত্তরাধিকারী হবে আকাশ। ওই আমার আসল সুযোগ্য সন্তান। বাবা, আপনি এটা করতে পারেন না। আমি আপনার একমাত্র ছেলে, এই বাড়ির সব আমার। এই বাড়ির সব এখন আকাশের, আর তোর জায়গায় এই গ্রামের সীমানার বাইরে। এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যা বিক্রম, আর কোনোদিন আমার সামনে মুখ দেখানোর দুঃসাহস করিস না। যদি ভালো চাস তবে পুলিশের হাত করা পড়ার আগেই এলাকা ছাড়। বিক্রম অপমানিত হয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। আকাশ তার কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে গ্রামটিকে আদর্শ গ্রামে পরিণত করল। মিতালি হল সেই বাড়ির অন্নপূর্ণা। প্রতাপচন্দ্র তার জীবনের শেষ দিনগুলো পরম শান্তিতে আকাশের নাতি নাতনিদের সাথে কাটিয়ে দিলেন। শান্তিপুর গ্রাম আজও আকাশের গল্পের উদাহরণ দেয়। যে সত্যকে একদিন কুয়াশা ঢেকে দিয়েছিল, সেই সত্যই একদিন ভোরের সূর্যের মতো উজ্জ্বল হয়ে ফিরে এল। সততা থাকলে পৃথিবীর কোনো ষড়যন্ত্রই মানুষকে ধ্বংস করতে পারে না।